কে রেকর্ডিং করবে? স্যার নাফিস করতেছে। থ্যাংক ইউ। সাউন্ড ইজ ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। Okay, thank you very much. Welcome to the session related to the facility design. This is the part of the environmental engineering division. এখানে আমরা কয়েকটা জিনিস প্রোভাইড করার জন্য চেষ্টা করব। একটা হচ্ছে যে ফায়ার ফাইটিং ফ্যাসিলিটিস আমাদের রাখতে হবে। ফায়ার ফাইটিং ফ্যাসিলিটিস, বিল্ডিং সিকিউরিটি, water supply including rainwater harvesting, electricity supply including solar power saving facilities, wastewater collection and disposal of the wastewater অথবা treatment of the wastewater, drainage system, domestic solid waste disposal system. তাই আমাদের যে একটা এরিয়া নিয়ে আমরা কাজ করছি অথবা একটা রেসিডেন্সিয়াল ফেসিলিটিস নিয়ে আমরা কাজ করছি, এখানে এই ফেসিলিটিস গুলো আমাদের প্রোভাইড করতে হবে। হ্যাঁ, ফায়ার ফাইটিং ফ্যাসিলিটিস এর ভিতরে ব্রিফলি যদি আমরা বলি, এই যে ফায়ার এক্সটিংগুইশার এবং হচ্ছে ফায়ার অ্যালার্ম, হ্যাঁ, অথবা আদার ফায়ার ফায়ার সেফটি ইকুইপমেন্ট, এই ফ্যাসিলিটিস গুলো যেন আমাদের বিল্ডিং এর ভিতরে থাকে, এটা ব্রিফলি একটু এখানে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, তারপর বিল্ডিং সিকিউরিটির ভিতরে বিল্ডিং ক্যামেরাস, হ্যাঁ, মেইন গেট, এই এই জিনিসগুলোর কনসিডারেশন আনতে হবে। আরো অনেক কিছু থাকতে পারে সিকিউরিটির ভিতরে। হ্যাঁ, এগুলো একটু ব্রিফলি এক্সপ্লেন করতে হবে। একটু ইন ডিটেলস আমরা পড়বো হচ্ছে ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাইটা আমাদের একটু ইন ডিটেলস করতে হবে, ওয়াটার সাপ্লাইয়ের সোর্সটা কি হবে এবং রেইন ওয়াটার হারভেস্টিং থেকে কতটুকু সাপ্লিমেন্টারি ওয়াটার সাপ্লাই আমরা পেতে পারি, এটারও একটা এস্টিমেশন করতে হবে আমাদের। তো রেইন ওয়াটার হারভেস্টিং এর উপরে সেপারেট আলাদা একটা লেকচার হয়েছে, ওই রেইন ওয়াটার হারভেস্টিং থেকে কিভাবে আমরা একটা সাস্টেইনেবল প্রজেক্ট হিসেবে দেখাতে পারি। হ্যাঁ, ওইটা ওই পার্ট থেকে কভার করলে হবে। আর এখানে হয়তো দেখায় দেওয়া যায় যে আমার যতটুকু ওয়াটার ডিমান্ড তার ভিতরে রেইন ওয়াটার হারভেস্টিং থেকে কতটুকু কত পার্সেন্ট হচ্ছে কভার হবে আর কি। হ্যাঁ? তাহলে এই পার্টটা নিয়ে আমরা একটা আলোচনা শুরু করি। কয়েকটা পার্ট আমাদের একটু ডিটেলস আলোচনা করতে হবে। তো ওয়াটার সাপ্লাই এর পার্টটা যখন আসবে এখানে, আমরা হচ্ছে বিএনবিসির 2020 যে গাইডলাইনটা আছে ওখান থেকে আমরা হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্টটা নিব। ওয়াটার রিকোয়ারমেন্ট, তো এখানে আমি একটা ফাইল আলাদাভাবে আপনাদেরকে দিয়েছি, ওয়াটার কনজাম্পশন ফর ডোমেস্টিক পারপোসেস ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটা হচ্ছে রেসিডেন্সিয়ালের জন্য। একইভাবে এই এলপিসিডি তে দেওয়া আছে আর কি, ফুল ফেসিলিটি এবং রেস্ট্রিক্টেড ফেসিলিটি। তো ফুল ফেসিলিটির ডিমান্ডটা ধরলেই ভালো। হ্যাঁ। তো যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় তাহলে এখান থেকে এলপিসিডির ভ্যালুটা নিতে হবে। হ্যাঁ, হতে পারে 200 অথবা 260 অ্যাকর্ডিং টু ইউর প্ল্যানিং আর কি। হ্যাঁ? অথবা এরকম আরো কয়েকটা টেবিল আছে, দেখবেন যে কোন টেবিলের সাথে আপনার এটা ম্যাচ করে আর কি, ওখান থেকে হচ্ছে এলপিসিডি ভ্যালুটা নিতে হবে। তো এই ফাইলটা আপনাদেরকে দেওয়া আছে। আর নাম্বার অফ পপুলেশন অথবা নাম্বার অফ রেসিডেন্টস, এই এই জিনিসটা জানা থাকলে আমরা টোটাল ওয়াটার ডিমান্ডটা পেয়ে যাবো। ফর এক্সাম্পল ধরেন এখানে 200 ভ্যালুটা আমরা পিক করলাম। হ্যাঁ, অ্যাকর্ডিং টু আওয়ার ডিজাইন, তাহলে 200 মাল্টিপ্লাইড বাই এই বিল্ডিং এ যদি 100 পপুলেশন যদি 100 হয় তাহলে মাল্টিপ্লাইড বাই 100, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ওয়াটার ডিমান্ডটা পেয়ে যাবো। তারপর হচ্ছে এই ওয়াটার ডিমান্ডকে ফুলফিল করার জন্য আমাদের এখানে ধরে নেই যে আমাদের এখানে কোনো সিটি সাপ্লাই ওয়াটার নেই। হ্যাঁ, ঢাকা ওয়াসা থেকে কোনো এখানে নেটওয়ার্ক করা নেই, এটা একটা আইসোলেটেড এরিয়া।
ফার ফ্রম দ্য সিটি অথবা হচ্ছে নেইবারিং এরিয়া। এখানে আমাদেরকে একটা গ্রাউন্ড ওয়াটার সোর্সটা ব্যবহার করতে টিউবওয়েল টেকনোলজি ইউজ করে। তো ডেফিনেটলি আপনারা ডিপ টিউবওয়েলের ডিজাইনটা করবেন আর কি। এটা আপনাদেরকে ওয়াটার রিলেটেড কোর্সে পড়ানো হয়েছে, হ্যাঁ, একটা টিউবওয়েল ডিজাইন কিভাবে করতে হয়। তাহলে এখানে আর ডিটেলস বলা যাচ্ছে না, বলার সুযোগ কম। তো টিউবওয়েল ডিজাইনটা ওই পার্ট থেকে আপনারা দেখে হচ্ছে টিউবওয়েল ডিজাইনটা করবেন। তো টিউবওয়েল ডিজাইনের ভিতরে কি কি জিনিস আসবে? ডিসচার্জ ক্যাপাসিটি, হ্যাঁ, হতে পারে যে কিউবিক মিটার পার সেকেন্ডে এই ডিসচার্জ ক্যাপাসিটিটা কত হবে, স্লট সাইজ, স্ট্রেইনার সাইজ, শ্রাউডিং মেটেরিয়ালস, ডিজাইন এন্ড থিকনেস। ড্রয়িংটা সহ দিবেন আর কি, হ্যাঁ। আর এটার জন্য প্রিলিমিনারি কিছু ডাটা লাগবে, বোর্ড লগ ডাটা। এই ডাটাগুলা একটা স্যাম্পল আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে, অথবা আপনারা রিলিভেন্ট অন্য ডাটা ব্যবহার করতে পারেন, হ্যাঁ। বোর্ড হলের ডাটা ব্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করার জন্য এখান থেকে হয়তো D10, D50, D60 এগুলো বের করতে হবে। তো এই পার্টটুকু আপনারা হচ্ছে আগে যে আপনাদেরকে কোর্সটা করানো হচ্ছে ওই মেটেরিয়ালস গুলো দেখে হচ্ছে টিউবওয়েল ডিজাইনটা করে ফেলবেন, হ্যাঁ। এর একটা পার্ট আমাদের শেষ হবে এইভাবে যে আমরা এখানে ওয়াটার সাপ্লাইটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার থেকে নিচ্ছি এবং সেটা টিউবওয়েল ব্যবহার করবো, ডিপ টিউবওয়েল। আর রেইন ওয়াটারের ব্যাপারটা অলরেডি বললাম যে রেইন ওয়াটার থেকে কতটুকু কাভার হবে, ওই আলাদা যে সেপারেট একটা আমরা ক্লাস নিয়েছি সেখান থেকে এটার সাথে একটা রিলেশন বিল্ড আপ করবেন যে কত পার্সেন্ট রেইন ওয়াটার আমরা এই ওয়াটার ডিমান্ড থেকে ফুলফিল করতে পারি। আর রাজুক এবং হচ্ছে বিএনবিসির কোড অনুযায়ী নতুন বিল্ডিং গুলাতে, নতুন যত বিল্ডিং হবে ঢাকা সিটি এরিয়াতে, আপনার ওই সোলার প্রজেক্ট, সোলার প্যানেল প্রজেক্ট অথবা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং, এর দুইটার যে কোনো একটা জিনিস থাকতে হবে, হ্যাঁ। আইদার রেইন ওয়াটার অথবা সোলার প্যানেল ফর ইলেকট্রিসিটি জেনারেশন। তো এটা একটু ব্রিফলি এক্সপ্লেন করলে হবে, হ্যাঁ। আপনার এই ফেসিলিটিজে আপনার এই রেসিডেন্সিয়াল অথবা হচ্ছে এস্টাবলিশমেন্টে কিভাবে ইলেকট্রিসিটি সাপ্লাই হবে, সাবস্টেশনটা কোথায় হবে, জেনারেটরটা কোথায় থাকবে, সোলারের প্যানেল গুলো কোথায় বসবে, পাওয়ার সেভিংস এর জন্য কি কি ফেসিলিটিস ব্যবহার করা হবে, হ্যাঁ। অনেক অটোমেশন সিস্টেম আছে, হ্যাঁ। আদার্স এগুলো একটু দেখে নিবেন, হ্যাঁ। অনেক মডার্ন টেকনোলজি আছে পাওয়ার সেভিংস এর, হ্যাঁ। তো এগুলো একটু ব্রিফলি এক্সপ্লেন করলেই হবে, যেগুলো মানে ইয়েলো মার্ক করা নাই এগুলো একটু ব্রিফলি এক্সপ্লেন করলে হবে। নেক্সট, ওয়েস্ট ওয়াটার কালেকশন এবং ডিসপোজাল অফ দ্য ওয়েস্ট, এটা হচ্ছে ট্রিটমেন্টের পার্ট, হ্যাঁ। ওয়েস্ট ওয়াটার আমরা কালেকশন করবো এবং ট্রিটমেন্ট করার পরে আমরা ডিসপোজ করবো, হ্যাঁ। এটা একটু ডিটেলস আলোচনা করতে হবে। তাহলে এটার আলোচনাটা যদি আমরা এখান থেকে শুরু করি, ওয়েস্ট ওয়াটার কালেকশন, ট্রিটমেন্ট এন্ড ডিসপোজাল। যে পরিমাণ ওয়াটার আমাদের ডিমান্ড ছিল তার 80%কে আমরা ওয়েস্ট ওয়াটার জেনারেশন ধরে নেব। ধরেন ওখানে যদি আমাদের 10,000 লিটার ডেইলি ডিমান্ড হয় ওই বিল্ডিং এর, তার 80% মানে 88,000 লিটার হবে হচ্ছে ওয়েস্ট ওয়াটার জেনারেশন। এর একটা রাফ এজাম্পশন আমরা করে নেব। 20% আমরা ধরে নিলাম যে হয়তো ওই যে মানে সেপটিক ট্যাঙ্কে যাবে না আর কি, হ্যাঁ। ওইটা হয়তো নর্মাল ড্রেনেজ লাইনে যাবে, যেমন ধরেন বেসিন অথবা রান্নাঘরের কিচেনের যে ওয়াটার, ইউজড ওয়াটার যেটা, এগুলো হচ্ছে সেপটিক ট্যাঙ্কে যাবে না। এটা আমরা ধরে নিলাম যে 20% ওয়াটার হচ্ছে নর্মাল ড্রেনেজ সিস্টেমে যাবে, বিল্ডিং ড্রেনেজ সিস্টেম। তাহলে 80% আমরা কাজ শুরু করবো। এখানে একটা সেপটিক ট্যাঙ্ক আপনারা ডিজাইন করবেন এবং সেপটিক ট্যাঙ্কের সাইজ কি হবে, ফার্স্ট এবং সেকেন্ড কম্পার্টমেন্ট গুলো কেমন হবে, ড্রয়িংটা দেখাতে হবে। এরপরে এই সেপটিক ট্যাঙ্কের সাথে একটা সোপ অয়েলের কানেকশন থাকবে। সেপটিক ট্যাঙ্ক এবং সোপ অয়েলের ব্যাপারে বিএনবিসির কিছু ইনস্ট্রাকশন আছে। বিএনবিসি বিল্ডিং কোডে আমরা এখানে আরেকটা ফাইল দিয়ে দিয়েছি, বিএনবিসি সেপটিক ট্যাঙ্ক। এখানে আপনি কিছু ইনস্ট্রাকশন পাবেন উইথ ড্রয়িংস। এটা যদি ব্রিক, 1 চেম্বার ব্রিক সেপটিক ট্যাঙ্ক হয়, ব্রিক দিয়ে বানানো এবং 1 চেম্বার। আর কংক্রিট দিয়ে বানানো হচ্ছে ডাবল চেম্বার।
2 চেম্বার কনফিগ সেফটি ট্যাঙ্ক। তো এটা প্রোভাইড করলেই ভালো। ক্লাসেও আমার আমার যে ওয়াই স্টুডেন্টের যে কোর্সটা ছিল ওখানেও সেফটি ট্যাঙ্কের ডিজাইনটা আমরা দেখিয়েছি। এছাড়া অন্য একটা কোর্সে আপনারা পড়েছেন, হ্যাঁ। তো ওই কোর্স ম্যাটেরিয়ালস থেকে নিলেও হবে, অথবা যদি আপনি বিএনবিসির এই কোর্স থেকে নিতে চান দ্যাট ইজ অলসো ফাইন। যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। এখন এটার ওই সাইজটা নির্ধারণ করতে হবে, আমাদের যে ক্যালকুলেশন আছে, ওই ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন গুলো ব্যবহার করে এই সাইজটাকে ফিক্স করতে হবে, হ্যাঁ। এখানেও কিছু গাইডলাইন দেওয়া আছে, ডিজাইন গাইডলাইন অফ সেফটি। তাহলে আইদার আপনি এটা এই ক্যালকুলেশন প্রসেসটা ব্যবহার করবেন, অথবা হচ্ছে আমাদের ক্লাসে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেফটি ট্যাঙ্ক ডিজাইনের উপরে, ওই ওয়েস্টার কোর্স 4633, ওখান থেকে দেখে নেবেন। অথবা আপনাদের আপনাদের এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেশনাল 2 ছিল, ওখানে যেভাবে করানো হয়েছে ওখান থেকে নিলেও হবে। তাহলে এটা আর এখানে ডিটেলস আমরা এক্সপ্লেন করছি না, এই দুইটা জিনিস এই ওই মেটেরিয়ালস আপনি পেয়ে যাবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে একটু ওই যে স্ট্রাকচারাল ডিজাইন গুলো একটু দেখাবেন, হ্যাঁ। স্ট্রাকচারাল ডিজাইন সেপটিক ট্যাঙ্ক এবং সোপওয়েলের আর লেআউটে, আপনার বিল্ডিং এর যে লেআউটে একটু লোকেশনটা বলে দেবেন। নর্মালি সেপটিক ট্যাঙ্কটা কিন্তু বিল্ডিং এর বাইরে অ্যাডজাসেন্ট এরিয়াতে হয়, সেপটিক ট্যাঙ্ক এবং সোপওয়েল। তাহলে আপনার লেআউট প্ল্যানে এটা দেখাবেন যে সেপটিক ট্যাঙ্কটা বিল্ডিং এর পাশে, নর্মালি বাউন্ডারির কাছাকাছি একটা এলাকাতে সেপটিক ট্যাঙ্ক এবং সোপওয়েলটা বসানো হয়। তো লেআউটে এটা দেখাবেন, আর এটা হলো স্ট্রাকচারাল ডিজাইনটা কেমন হবে, হ্যাঁ, এটা একটু দেখবেন। Okay. তাহলে এই দুইটা পার্ট হচ্ছে আমরা ডিটেইলস আলোচনা করছি। এটা হলো ওয়াটার সাপ্লাই, আবার হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিংটা একটা সেপারেট একটা পার্ট, অলসো ইন ডিটেইলস। আর হচ্ছে ওয়েস্ট ওয়াটার কালেকশন, ট্রিটমেন্ট এবং ডিসপোজাল। তারপর হচ্ছে ড্রেনেজ সিস্টেম, হ্যাঁ। ড্রেনেজ সিস্টেমটা একটা হতে পারে যে আপনার বিল্ডিং এর ড্রেনেজ সিস্টেম, আর একটা হতে পারে যে আপনার রেসিডেন্সিয়াল এরিয়ার ড্রেনেজ সিস্টেম। তো রেসিডেন্সিয়াল এরিয়ার যে ড্রেনেজ সিস্টেম, সেটা হচ্ছে ওই নাবিল আমিস আপনাদেরকে একটা সফটওয়্যার দেখাবেন, ইপানের। ওটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল এরিয়া অথবা হচ্ছে হাউজিং এরিয়া, সেটার হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা কেমন হবে, ওখান থেকে আপনারা এটার জন্য সেপারেট আর ক্লাস হবে আর কি, হ্যাঁ। আর বিল্ডিং এর ড্রেনেজ সিস্টেম যদি আপনি সংক্ষেপে দিতে পারেন, একটা বিল্ডিং এর ড্রেনেজ সিস্টেমটা কেমন হয় সেটাকে আমরা প্লাম্বিং সিস্টেমও বলতে পারি। প্লাম্বিং অথবা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এখানে আপনার হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার থাকবে একটা, ওভারহেড রিজার্ভার থাকবে একটা, এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যেটা থাকবে এটা মিনিমাম হচ্ছে 2 ডেজ ক্যাপাসিটি, হ্যাঁ। আপনার যে বিল্ডিং এর ওয়াটার ডিমান্ড আছে, ফর এক্সাম্পল একটু আগে বলছিলাম যে 10,000 লিটার পার ডে হচ্ছে ওয়াটার ডিমান্ড, তাহলে আপনার চেষ্টা করতে হবে উই ক্যান ট্রাই টু ডিজাইন এ আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ফর ডাবল ক্যাপাসিটি, মানে হচ্ছে 20,000 লিটারের একটা অথবা একাধিক, ওয়ান অথবা মোর আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার 2 দিনের ক্যাপাসিটির ওয়াটার এখানে স্টোর করার জন্য চেষ্টা করি। বিভিন্ন কারণে অনেক সময় ওই সিটি ওয়াটার পাওয়া যায় না, হ্যাঁ, বিভিন্ন কারণে হতে পারে। তাহলে অ্যাটলিস্ট 2 দিনের পানি যেন আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে থাকে, সেই জন্য ওয়ান অথবা মোর আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ব্যবহার করা যেতে পারে। আর ওভারহেড ট্যাঙ্ক যেটা হচ্ছে যে নর্মালি রুফ টপে থাকে, সেটা একদিনের ক্যাপাসিটি হতে পারে, 1 ডে স্টোরেজ ক্যাপাসিটি, অথবা যদি পাম্পিং আপনি 2 বার করেন, অনেক বিল্ডিং এ এরকম আছে যে 2 বার পাম্পিং করা হয়, হ্যাঁ। 2 বার পাম্পিং করলে হচ্ছে হাফ ডে স্টোরেজ ক্যাপাসিটি আর কি, হ্যাঁ। মানে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত একবার পাম্পিং, মানে পাম্প করে পানি উঠানো হবে, আবার বিকাল বিকাল থেকে বিকেলে আরেকবার আছে, বিকাল থেকে রাত পর্যন্ত।
এটা 1 ডে অথবা হচ্ছে হাফ ডে। তো 1 ডে রাখলে উই আর ইন সেফ সাইড। 1 ডে স্টোরেজ ক্যাপাসিটি আমরা রাখি, মানে হচ্ছে 10,000 লিটার ফর এক্সাম্পল। এটা হবে তাহলে অ্যারাউন্ড, এটা এটা কিন্তু 10,000 লিটার আমি এমনিতেই বলছি আর কি। আসলে তো আপনি আপনার ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করবেন। তাহলে হতে পারে যে এটা 10,000 লিটার আর এটা হচ্ছে 20,000 লিটার। তাহলে আন্ডারগ্রাউন্ড এবং ওয়াটার ওভারহেড স্টোরেজ ট্যাঙ্কটা এটা নর্মালি আপনি রেক্টেঙ্গুলার শেপ ধরতে পারেন, রেক্টেঙ্গুলার শেপ। তো ওয়াটার ডিমান্ড অনুযায়ী আপনি হচ্ছে সাইজটা বের করবেন এবং লেআউটে লোকেট করবেন। হ্যাঁ, লেআউটে দেখাবে যে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্কটার লোকেশনটা কোথায়। নর্মালি স্টেয়ারের কাছাকাছি থাকে। হ্যাঁ, স্টেয়ার কেসের কাছাকাছি থাকে হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্কটা। আর ওভারহেড ট্যাঙ্কটা থাকে হচ্ছে ওই স্টেয়ার কেসের, এই তো স্টেয়ার কেসের কাছাকাছি কোনো একটা লোকেশনে থাকে উপরে। হ্যাঁ, তাহলে লেআউটে কিন্তু আপনি লোকেশনটা একটু দেখাবেন এবং স্ট্রাকচারাল ডিজাইন গুলো দেখাবেন আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড রিজার্ভার। নর্মালি এগুলো রেক্টেঙ্গুলার শেপ, সাইজটা তো আপনি ইজিলি বের করতে পারবেন ওয়াটার ডিমান্ড থেকে। স্ট্রাকচারাল ডিজাইনটা একটু দেখাবেন আর কি। আর হচ্ছে পাম্পের ক্ষেত্রে, হ্যাঁ, পাম্পের দুইবার যদি পাম্পিং করে, এটা হচ্ছে একবার পাম্পিং করা। যদি আপনি একবার পাম্পিং করেন তাহলে পাম্পের ক্যাপাসিটি কত হবে, দুইবার পাম্প করলে দুইবার পাম্প করলে পাম্পের ক্যাপাসিটি কত হবে, এটা সেই অনুযায়ী হবে। এবং নর্মালি সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে পারেন অটোমেটেড। অটোমেটেড মানে হচ্ছে যখনই পানি শেষ হয়ে যাবে অটোমেটিক পাম্পিং হবে। নর্মালি এখন সব জায়গায় হচ্ছে অটোমেশন আর কি, ম্যানুয়াল দিয়ে আর করা হচ্ছে না। রেইন ওয়াটার হারভেস্টিং এর সময় এই পার্টটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এটা ক্যাচমেন্ট এরিয়া কত হবে, ফ্লাশ পাস সিস্টেম, ফিল্ট্রেশন সিস্টেম, নর্মালি স্যান্ড ফিল্টার ব্যবহার করতে হবে। স্টোরেজ রিজার্ভারটা আপনি কোথায় দিবেন, কোন লোকেশনে দিবেন, সেখান থেকে ডেলিভারিটা কিভাবে হবে, কোন কোন পারপাজে ডেলিভারি হবে। এই রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা আমরা সেপারেট আলাদা একটা লেকচারে কভার করেছি, ওই পার্টটা ওখান থেকে দেখে নেবেন আর কি। তারপরে আর কি থাকলো, আর ড্রেনেজের একটা পার্ট কিন্তু আপনার ওই যে ইপানের থেকে আসবে। হ্যাঁ, এটার জন্য সেপারেট আর একটা লেকচার তো আগামীকাল হবে। এরপরে আরেকটা জিনিস থাকবে হচ্ছে সলিড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম। সলিড ওয়েস্ট হচ্ছে যে ওয়েস্টটা আমরা হচ্ছে আনওয়ান্টেড ডিসকার্ড করে দিই। হ্যাঁ, আনওয়ান্টেড। তো এই ওয়েস্টের ম্যানেজমেন্টেরও আপনার এখানে একটা প্ল্যানিং থাকতে হবে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো আমি সংক্ষেপে একটা ফাইল আপনাদেরকে এরকম দিয়েছি যে সলিড ওয়েস্টের ভিতরে যেটা অর্গানিক পার্ট, সলিড ওয়েস্টের ভিতরে অর্গানিক, ইনঅর্গানিক, ইনার্ট সব ধরনের মেটেরিয়াল থাকতে পারে। হ্যাঁ, সলিড ওয়েস্টের বাংলা হচ্ছে আপনার বর্জ্য, মানে হচ্ছে ময়লা আবর্জনা। তো সলিড ওয়েস্টের ভিতরে যেটা অর্গানিক ওয়েস্ট, অর্গানিক ওয়েস্টটা আমরা এরকম একটা ড্রাম, রোটারি ড্রাম, মানে ড্রামটা রোটেট করবে, এরকম একটা রোটারি ড্রামে প্রত্যেক বাড়ির জন্য আমরা একটা রোটারি ড্রাম ডিজাইন করতে পারি অর্গানিক ওয়েস্টটাকে একটা কম্পোস্ট, ইউজেবল কম্পোস্টে কনভার্ট করার জন্য। এই কম্পোস্টে যদি আমরা কনভার্ট করি তাহলে এই কম্পোস্ট আমরা হচ্ছে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে একটা হলো যে আমাদের ওয়েস্টটা হচ্ছে তখন ইউজেবল প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল। 2 নম্বর হলো যে আমাদের এইগুলা ওয়েস্ট ডাম্পিং করার যে ফেসিলিটিস, ডাম্পিং সাইট, সেগুলোতে আমাদের যাওয়া লাগলো না। হ্যাঁ, তো এটার জন্য কিছু মেকানিজম তো অবশ্যই, মানে সিম্পল কিছু মেকানিজম এখানে ফলো করতে হবে, এগুলো একটু লিখে দিবেন সংক্ষেপে। আর ডিজাইন বলতে হচ্ছে আমরা সাইজটা বের করবো যে এটা ডায়ামিটার কত হবে, এটা লেন্থ কত হবে। এখানে একটা সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে। যেমন এই বাড়িতে যদি আপনার 100 রেসিডেন্টস হয় এবং প্রত্যেকে যদি 1 কেজি করে পার পার ডে হচ্ছে ওয়েস্ট জেনারেশন করে, তাহলে হচ্ছে ডেইলি 100 কেজি ওয়েস্ট জেনারেট হবে, 100 কেজি। এর ভিতরে অর্গানিক অথবা ফুড ওয়েস্ট পার্টটা হচ্ছে আমরা এই কম্পোস্টিং এর জন্য ব্যবহার করব। আর রিমেনিং পার্টটা হচ্ছে অন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে চলে যাবে। হ্যাঁ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে নর্মালি আমাদের
ঢাকাতে যেভাবে সলিড ওয়েস্ট কালেকশন করে ট্রান্সফার করে ডাম্পিং এরিয়াতে নিয়ে যায় অথবা ল্যান্ডফিলে নিয়ে যায়, তো 40% হচ্ছে ওখানে চলে যাবে। অ্যারাউন্ড 60% অথবা 70% অর্গানিক ওয়েস্টটা আমরা এখানে ব্যবহার করতে পারবো এই ড্রামে, তার মানে অ্যাবাউট 60 কেজি। RDC may store about 90 days to produce compost, মানে 3 মাস হয়তো এখানে রাখা যাবে অর্গানিক পার্ট থেকে। তাহলে 90 ডেজ যদি আমাদের ডিউরেশন হয়, সেক্ষেত্রে আমাদের এটার ভলিউমটা কত হবে? হ্যাঁ, এখান থেকে আমরা ভলিউমটা বের করবো। ভলিউম বের করে আমরা যদি লেন্থ ধরে নিই, তাহলে ডায়ামিটার পেয়ে যাবো। তো এটা আপনারা একটু স্কেচ করে দেখায় দিবেন, এবং লোকেশনটা কোথায় এই রোটারি ড্রামটা আপনি হচ্ছে লেআউটে একটু দেখায় দিবেন যে কোথায় এটার লোকেশনটা। নর্মালি গ্রাউন্ড ফ্লোরে হলে ভালো, এবং মানে বিল্ডিং এর বাইরে হলে ভালো। বিল্ডিং বিল্ডিং থেকে যদি একটু বাইরে রাখতে পারি। সেপটিক ট্যাঙ্ক যেখানে করবেন ওইটার পাশে হয়তো আরডিসি লোকেশনটা দেখাতে পারেন। আর এটার পাশে আরডিসির পাশে আরো কয়েকটা কালার বিন দিতে হবে, কালার ভেরিয়াস কালার বিন। আরডিসি তো হচ্ছে অর্গানিক পার্টের জন্য, কিন্তু অর্গানিক ছাড়া অন্যান্য যে পার্ট গুলো আছে সেগুলা কালেকশনের জন্য আপনার কিছু কালার বিন, ইয়েলো কালার, গ্রিন কালার অথবা রেড কালার, to collect the various types of items in segregated form. এটা তাহলে একটু দেখো, নেসেসারি ইনফরমেশন গুলো আপনারা এখানে আরো পাবেন। তাহলে এই ছিল আপনার সলিড ওয়েস্ট জেনারেশন এবং হচ্ছে ম্যানেজমেন্টের কিছু আইডিয়া। কিন্তু এর চেয়েও আরো ভালো আইডিয়া হয়তো আপনারা পাবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি যে এইটাই ফলো করতে হবে নট নেসেসারি। আপনারা যদি দেখেন যে ম্যানেজমেন্টের জন্য আরো বেটার এবং মডার্ন টেকনোলজি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সেগুলো দিতে পারেন। প্লাম্বিং এর জন্য একটা পিডিএফ ফাইল প্রোভাইড করা আছে, প্লাম্বিং সিস্টেম ইন ডিটেলস। এটা সহযোগিতা নিতে পারেন যখন প্লাম্বিং সিস্টেমটা আপনারা ডিজাইন করবেন। এই হচ্ছে আজকের আলোচনা মোটামুটি আর কি। হ্যাঁ, তো যদিও সংক্ষেপে এখানে বলা হলো, আসলে এই কাজগুলো করতে গেলে আপনাদের অনেক অনেকটুকু সময় দিতে হবে। প্রিভিয়াস ইয়ারের ফাইলগুলো কি আপনাদের কাছে আছে? 20 ব্যাচ অথবা 19, 18, 17? হ্যালো না স্যার। আহিদ, হ্যাঁ আহিদ আছেন? আহিদ, জি স্যার, আছি। এই গত বছরের অথবা এর আগের বছরের যে এফআইডিপি যে এনভায়রনমেন্টাল পার্টের যে ক্যালকুলেশন এবং এগুলা যে ফাইল, এগুলা কি আপনাদের আছে এজ এ স্যাম্পল? স্যার কিছু কিছু আছে। আমার মনে হয় এগুলো কালেক্ট করে নিতে পারেন, তাতে হবে কি আপনার ক্যালকুলেশনটা সহজ হবে। আপনারা ডেফিনেটলি ওটাকে আরো ইমপ্রুভ করবেন। তো গতবার যে ফাইলগুলো আমি একটু ভালোভাবে দেখে অনেক কারেকশন দিয়েছিলাম। হ্যাঁ, তো কারেক্টেড ফর্মে তারা ফাইনালি জমা দিয়েছিল। হার্ড কপিটা হয়তো আমি খুঁজলে অফিসে পাবো, আর সফট কপিটা আপনারা একটু জোগাড় করে নিতে পারেন, এই যে মোল্লা সিয়াম ওর ওর কাছ থেকে নিতে পারেন, অথবা এই টাইপের আর কি। মানে গত লাস্ট বেস্টারতে আমি এগুলো ভালো করে একটু দেখে দিছিলাম আর কি, যে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি। তো ওই ওই ফাইলটা ধরে যদি আপনি কাজ করেন, তাহলে এইবার হয়তো আরেকটু ইমপ্রুভমেন্ট আমরা করতে পারবো। হ্যাঁ, এখানে তো আসলে মানে হিউজ ইমপ্রুভমেন্টের স্কোপ আছে আর কি। তো আপনারা একটু চেষ্টা করেন 20 ব্যাচের কাছ থেকে এনভায়রনমেন্টাল পার্টের ফেসিলিটি ডিজাইনের মানে ইলেকট্রনিক ফাইলগুলো একটু কালেক্ট করা যাবে। ড্রাইভে আমি একটু দেখেছি, দেখলাম যে ড্রাইভের লিঙ্ক গুলো কাজ করছে না। হ্যাঁ, তো থাকলে আমি ওখানে হয়তো আপনাদেরকে একটা স্যাম্পল দিতাম। বিশেষ করে 20 ব্যাচের কথা বলতেছি। হ্যাঁ, এর আগের ব্যাচ গুলো কিন্তু আমরা এত ডিটেলস একটু দেখতে পারিনি। গত বছর এটা দেখার সুযোগ হয়েছিল আর কি। তো আপনারা যদি ওইটার উপরে বেস করে কাজ করেন, তাহলে এই বছর আরো কিছু ইমপ্রুভমেন্ট যখন আপনি নিয়ে আসবেন আমার কাছে, তখন আমি হয়তো আরো কিছু ইমপ্রুভমেন্টের কথা বলতে পারবো আর কি। আহ এই ছিল আলোচনা। আমার মনে হয় আপনারা কাজ শুরু করেন। অনেকগুলো কাজ কিন্তু সময় লাগবে যথেষ্ট। আর প্রিভিয়াস ফাইলগুলো থাকলে আপনাদের কাজ করাটা সহজ হবে। এখন আপনাদের কোনো কোয়ারি থাকলে বলেন।
হ্যাঁ রেকর্ডিংটা এখন বন্ধ করে দিতে পারেন, হ্যাঁ।